কোরিয়ান সিনেমা ইতিহাসের এমন এক মাস্টারপিস অ্যাকশন মুভি যেটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের গল্পটা এক সাবেক স্পেশাল এজেন্টের। বাইরে ভাই এই লোক যখন ফর্মে থাকে তখন সামনে যেই আসুক না কেন তার খুলি উড়িয়ে দেয়। সে এখন রিটায়ারমেন্টে আর তার বাকিটা জীবন শান্তিতে কাটাতে চায়, কিন্তু কপালে শান্তি থাকলে তো হুট করেই সে জড়িয়ে পড়ে কিছু ড্রাগ মাফিয়াদের এক বিশাল গ্যারাকলে, যেখানে এক ভয়ঙ্কর স্মাগলার আর তার বউয়ের ক্ষমতার লড়াইয়ে বলির পাঠা হতে হয় তাদেরই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে। এখন আমাদের হিরো কি পারবে সব আইনকে তুড়ি মেরে উড়িয়ে মেয়েটাকে এই নরক থেকে উদ্ধার করতে? সে কি আবারও তার পুরনো দিনের ফর্মে ফেরত যেতে পারবে? তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার নাম দ্য ম্যান ফ্রম নাওহোয়ার। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। কাহিনীর শুরুটা হয় দক্ষিণ কোরিয়ার সিউল শহরে। রাত নামলেই এই শহরটা যেন জানোয়ারদের আড্ডাখানা হয়ে যায়। একদল পুলিশ ওত পেতে বসে আছে শহরের নাম করা ড্রাগ ডিলার বীরকে ধরার জন্য। ব্রিফিং শেষ করেই তারা মিশনে নামে। এদিকে বীর একটা ব্যাগ নিয়ে ক্লাবের ভেতর ঢোকে মাদক বিক্রি করতে, কিন্তু ভাই টুইস্টটা লাগে সেখানেই। এক ওয়েটারের ছদ্মবেশে থাকা ডিলারের কাছ থেকে হিও নামের এক মহিলা সুযোগ বুঝে ইলেকট্রিক শক দিয়ে ব্যাগটা চুরি করে চম্পট দেয়। পুলিশ যখন বীরকে ধরে ফেলে দেখে ব্যাগে কিচ্ছু নেই, ড্রাগ গায়েব। পুলিশ তো পুরাই বাস খেয়ে গেল, কারণ প্রমাণ ছাড়াই জানোয়ারটাকে তো আটকে রাখাও সম্ভব না। পরদিন সকালে আমরা দেখা পাই আমাদের হিরো তাইশিকের। লোকটাকে দেখে মনে হবে খুবই সাধারণ অগোছালো, কিন্তু মনে রাখবেন শান্ত সমুদ্রের নিচেই কিন্তু আসল তুফান লুকানো থাকে। সে বাজার থেকে সসেজ কিনে ফেরার পথে একটা ফুলের দোকানে থমকে যায়। সাদা ক্রিসান্থেমাম ফুল দেখে তার মনে পড়ে যায় তার পুরনো কষ্টের স্মৃতি। বাসায় ফেরার পথে সিঁড়িতে তার দেখা হয় পাশের ফ্ল্যাটের পিচ্চি মেয়ে সমীর সাথে। তাইশিক আর সমীর সম্পর্কটা অনেকটা বাপ বেটির মতো। তাইশিক একটা ছোটখাটো বন্ধনী দোকান চালায়। সমী তার একটা MP3 প্লেয়ার বন্ধক রাখতে আসে কিছু টাকার জন্য। তৈশিক বুঝতে পারে মেয়েটা ক্ষুধার্ত, তাই সে নিজের সসেজগুলো সমীর সাথে শেয়ার করে। কিন্তু আসল খেলা তো শুরু হবে এখন। সমীর মা হিও আসলে সেই মহিলা যে ক্লাব থেকে সেই ড্রাগের ব্যাগটা চুরি করেছিল। সে তো আর এত কিছু জানে না সে কাদের সাথে পাঙ্গা নিয়েছে। সে তো জানতোই না সে আসলে নিজের আর নিজের মেয়ের পেছনে জমদূত লেলিয়ে দিয়েছে। খাওয়ার সময় তাইশিক যখন তার ছোট্ট ক্যাকটাস গাছটাকে জল দিচ্ছিল তখন সমী তাকে এমন এক প্রশ্ন করে বসলো যে তৈশিকের পুরো বুকের ভেতরটা যেন দুমড়ে মুচলে গেল। সে জিজ্ঞাসা করলো, আঙ্কেল সবাই যে বলে আপনি একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, আমার মাও তো বলে আপনার সাথে না মিশতে, আপনি কি আসলে ওইসব জানোয়ারদের মতো একজন গ্যাংস্টার? ভাইরে ভাই, এই একটা প্রশ্নে তাইশিকের পাথরের মতো শক্ত মনে যেন কেউ হাতুড়ি পেটা করলো। তার চোখে মুখে এক গম্ভীর বিষণ্ণতা আর পুরনো ক্ষতের ছায়া নেমে এলো। সে কোনো উত্তর দিতে পারলো না, শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে সমীর মা হিউয়ের চিৎকার। মায়ের গলা শুনেই সমী তো ভয় একদম নীল হয়ে গেল। সে জানে এই গম্ভীর আঙ্কেলের সাথে তাকে দেখলে তার মা আস্ত রাখবে না, তাই সে তড়িঘড়ি করে খাবার টেবিলের নিচে গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে পড়লো। তাইশিকও পরিস্থিতি বুঝে একদম রোবটের মতো ঠান্ডা মাথায় গিয়ে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে সেই হিও যে গত রাতেই ক্লাবে জমদূতের মতো হানা দিয়ে ড্রাগের ব্যাগটা মেরে দিয়েছিল। হিউয়ের চোখে তখন সন্দেহের আগুন। সে ভাবছিল তার মেয়ে হয়তো এখানেই আছে। সে সারা ঘরে শকুনের মতো নজর ঝুলাতে থাকে, কিন্তু তাইশিক এমন এক ক্লিন ভাব ধরলো যে হিউয়ের সব সন্দেহ নিমিষেই ধুয়ে গেল। উল্টো সে কিছুটা নরম হয়ে তাইশিকের কাছে ক্ষমা চাইলো আর একটা ক্যামেরা বন্ধক রেখে কিছু টাকা নিল। যাওয়ার সময় এই একা মহিলা তাইশিককে ডিনারে যাওয়ার একটা টিটকিরিও মারলো, কিন্তু আমাদের হিরো তো পুরাই ঠান্ডা, কোনো রিয়াকশন নেই। হিউ চলে যাওয়ার পর তাইশিক ক্যামেরাটা তার ব্যাগে গুছিয়ে রেখে যখন ডাইনিং টেবিলে ফিরলো তখন যা দেখলো তাতে তার মাথার তার ছিঁড়ে গেল। দেখলো সমী তার সেই অতি প্রিয় সাদা ক্রিসান্থেমাম ফুলগুলো নিয়ে খেলা করছে। ভাইরে ভাই, এই ফুলগুলোর সাথে তাইশিকের অতীত জীবনের কোনো এক মর্মান্তিক মৃত্যু বা বড় কোনো ট্র্যাজেডি জড়িয়ে আছে। সাদা ফুল তার কাছে শুধু ফুল না, ওটা যেন একটা জ্বলন্ত স্মৃতি। হিউয়ের মেয়ে হওয়া সত্ত্বেও তাইশিক আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে সমীর ওপর একদম বাঘের মতো গর্জে উঠল। অভাবনীয় এক ধমক খেয়ে সমীর কলিজা শুকিয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। বেচারি ছোট্ট বাচ্চাটা বুঝতেই পারলো না কেন এতটুকু একটা ভুলের জন্য তাইশিক আঙ্কেল তার সাথে এমন জানোয়ারের মতো ব্যবহার করলো। সমীর ওই চোখের জল যেন আগাম জানান দিচ্ছিল যে সামনে আরো বড় কোনো বিপর্যয় অপেক্ষা করছে। থানার নাটক আর ড্রাগ লর্ডদের ডার্টি গেম। অন্যদিকে সিন কাট করে আমরা চলে যাই পুলিশের হেডকোয়ার্টারে। সেখানে তখন চলছে এক চরম নাটক। জোহ নামের এক ধুরন্ধর উকিল যে কিনা শয়তানের দোসর। তার বুদ্ধিতে সেই ড্রাগ ডিলার বীর একদম বীর দর্পে জেল থেকে বেরিয়ে গেল। প্রমাণের অভাবে পুলিশ তাকে আটকায় রাখতে পারলো না। ডিটেকটিভ
কিম রাগে একদম ফেটে পড়লেন। চোখের সামনে একটা খুনি আর ড্রাগ ব্যবসায়ীকে এভাবে বেরিয়ে যেতে দেখে তার অসহায়ত্ব চরম লেভেলে পৌঁছালো। জেলের গেটে বেরিয়ে আসার সময় কিম একদম দাঁত কিরমির করে বীরকে শুনিয়ে দিল, আজ হয়তো বেঁচে গেলি কুত্তা, কিন্তু তোকে আর তোর পুরো সিন্ডিকেটকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। বীর কেবল একটা তাচ্ছিল্যের হাসি দিল, যেন সে পুলিশের এই হুমকিতে কচুগাটা করছে। জেল থেকে বেরিয়ে বীর সোজা গিয়ে হাজির হলো তার আসল আস্তানা অর্থাৎ বস ওহো এর দরবারে। বস ওহো হচ্ছে এই অন্ধকার জগতের আসল মুকুটহীন রাজা। বীর যখন জানালো যে তাদের সেই কোটি টাকার ড্রাগের মালটা কেউ একজন মাঝপথ থেকে চুরি করে নিয়ে গেছে, তখন বস ওহোর মেজাজ সাত আসমানে উঠে গেল। সে তার ডান হাত ম্যানসুককে ডেকে পাঠালো। এই ম্যানসুক লোকটা হলো জ্যান্ত এক জমদূত, যার কাজই হলো মানুষের মাথার খুলি উড়িয়ে দেওয়া। বস ওহো তাকে আলটিমেটাম দিয়ে দিল, 3 দিনের মধ্যে যদি সেই হারানো মাল উদ্ধার না হয় তবে ম্যানসুকের নিজেরও কিন্তু আস্ত থাকা হবে না। আর অপরদিকে দেখা যায় ড্রাগের নেশায় মানুষ যে কতটা নীচ আর জানোয়ার হতে পারে সেটা সমীর মা হিউকে না দেখলে বিশ্বাস করাই কঠিন। হিউ তার বয়ফ্রেন্ড নামসিকের সাথে মারামারি করছিল, কারণটা কি? ওই যে গত রাতের চুরি করা মালগুলো হিউ তার প্রেমিকের কাছে ওগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু নামসিক সেটা ধরে ফেলে। সে হিউকে সাফ জানিয়ে দেয়, আগামী 1 দিনের মধ্যে মাল ফেরত না দিলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ঠিক সেই মুহূর্তে বেচারি সোমি বাইরে থেকে ফিরে আসে। নিজের মায়ের এরকম নোংরা রূপ আর ঝগড়া দেখে মেয়েটা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু হিউ তখন নেশার ঘরে হিতাহিত জ্ঞান শূন্য। সে উল্টো সৌমিকেই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। একবার ভাবুন তো ভাই, এতটুকু একটা মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ তার নিজের মাই তার সামনে সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে। সৌমি বুঝে যায় তার মা আসলে একটা জঘন্য ড্রাগ অ্যাডিক্ট। একদিকে যখন সৌমি অথৈ সমুদ্রে ভাসছে, অন্যদিকে তাইশিকের ফ্ল্যাটে তখন শ্মশানের নীরবতা। সে খুবই শান্তভাবে তার কাপড় ইস্ত্রি করছিল। ক্যালেন্ডারের 18 নম্বর তারিখটা গোল করে দাগ দেওয়া, হয়তো কালকের দিনটা তার জীবনের কোনো চরম ক্ষত বয়ে আনে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই অবাক, সামনে দাঁড়িয়ে আমাদের ছোট্ট সোমি, চোখে তার নোনা জলের ধারা। মা তাড়িয়ে দিয়েছে শুনে তাইশিক আর নিজেকে সামলাতে পারল না। যে লোকটা দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে রেখেছে সেও আজ সোমিকে নিজের ঘরে আশ্রয় দিল। রাতে শোয়ার আগে সোমি এমন একটা কথা বলল যেটা শুনে যে কারো কলিজা ছিঁড়ে যাবে। সে বলল, আঙ্কেল, আমি না আসলে একটা জারজ সন্তান। আমি জানি না আমার বাবাকে, আর কেউ কোনোদিন আমাকে সেটা জানতেও দেবে না। ভাইরে ভাই, এই বয়সের একটা বাচ্চার মুখ থেকে এমন কথা মানে কলিজায় তরোয়ার চালানো। তাইশিকের বুকটা দুমড়ে মুচড়ে গেল, কিন্তু সে মুখে কিছু না বলে সোমিকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিল। পরদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে তাইশিক দেখে সোমি সেখানে নেই। ফ্রিজটা খুলতেই তার নজরে পড়ল সোমির রেখে যাওয়া একটা চিরকুট। সেখানে সে তার প্রিয় পামন তাইশিককে ধন্যবাদ জানিয়েছে, আর উপহার হিসেবে কি দিয়েছে জানেন? ঘুমানোর সময় সেই তাইশিকের নখে তার নিজের প্রিয় নেল পালিশ লাগিয়ে দিয়ে গেছে। এই ছোট্ট ভালোবাসাটা দেখে পাথর সম তাইশিকের ঠোঁটের কোণেও এক চিলতে অমলিন হাসি ফুটে উঠল। এরপর তাইশিক সেই MP3 প্লেয়ারটা কানে লাগিয়ে বাসে করে রওনা দিল এক অজানা গন্তব্যে। বাসের জানালায় তার সেই বিষণ্ণ মুখ যেন চোখের পাতায় ভেসে উঠছে পুরনো কোনো শোকের ছবি। বাস থেকে নেমে অনেকটা পথ হেঁটে সে পৌঁছালো এক জায়গায়। জায়গাটা আর কিছুই না, তার প্রিয়তমা স্ত্রীর কবর। আজ 18ই নভেম্বর, 3 বছর আগে ঠিক এই দিনেই তাইশিক তার জীবনের সবটুকু আলো হারিয়ে ফেলেছিল। স্ত্রীর কবরের পাশে সে একজোড়া জুতো আর সাদা ক্রিসামথেমাম ফুল রেখে সে তার নীরব শ্রদ্ধা জানালো। কিন্তু টুইস্ট লাগে ফেরার পথে স্টেশনে নামার পর। তাইশিক দেখল সোমিকে পুলিশ ধরেছে, কিন্তু কেন? সে নাকি তার এক বন্ধুর ব্যাগ চুরি করেছে। সবার সামনে পিচ্ছি মেয়েটাকে পুলিশ অফিসার জেরা করছে, তোর বাবা মা কোথায়? ঠিক তখনই সোমি দূর থেকে তাইশিককে দেখে ফেলল। বাঁচার শেষ ভরসা হিসেবে সে আঙুল উঠিয়ে চিৎকার করলো, ওই যে আমার বাবা। তাইশিকের মতো একজন প্রাক্তন গোয়েন্দার জন্য পুলিশের সামনে আসা মানে নিজের গোপন পরিচয় ফাঁস হয়ে যাওয়া। তাই তার চোখের মনি মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে কি পারবে সোমিকে বাঁচাতে, নাকি নিজের সেফটির কথা ভেবে পালিয়ে যাবে? ভাইরে ভাই, তাইশিক কোনো কথা না বাড়িয়ে উল্টোর দিকে দৌড় দিল, যেন সে মেয়েটাকে চেনেই না, যেন নিজের জান বাঁচলে বাপের নাম। সমীর ওই ছোট্ট মনে তাইশিকের প্রতি যে ঘৃণা আর অভিমান দানা বাঁধল, সেটা দেখে আপনার নিজেরও খারাপ লাগবে। সে ভাবল, বিপদের সময় এই লোকটা আমাকে এক মুহূর্তের জন্য সাহায্য করলো না। পরে অবশ্য কোনো মতে ঘটনা মিটে যায় আর সোমি ছাড়া পায়, কিন্তু তার বুকের ভেতর এক বিশাল ক্ষোভের পাহাড়। সে জানে না তার বাবাকে, তার মা তাকে বের করে দিল। যেই মানুষটাকে সে ভরসা করেছিল সেই মানুষটাও তাকে এইভাবে ছেড়ে পালালো। ওদিকে অন্ধকার জগতের ড্রাগ মাফিয়ারা তখন পাগলা কুত্তার মতো হন্য হয়ে খুঁজছে তাদের হারানো মাল। ম্যানসুক তার ছোট ভাই জংশুককে ফোন দিল। জংশুক তখন এক হোটেলে মদ আর মেয়ে নিয়ে বিলাসবহুল পার্টিতে মত্ত ছিল। ভাইয়ের বিপদের কথা শুনে তার নেশা এক নিমিষেই জল হয়ে গেল। ড্রাগ সিন্ডিকেটের এই নিষ্ঠুর খেলাটা এখন ধেয়ে আসছে আমাদের তাইশিক আর সমীর শান্ত আঙ্গিনায়।
যা হয়তো এই শহরটাকে জ্যান্ত নরক বানিয়ে ছাড়বে। গল্পের মোড় এখন এমন জায়গায় পৌঁছেছে যে আপনার কলিজা কেঁপে উঠবে। ম্যানসুক আর তার ভাই জাংশুক জেনে গেছে এই চুরির পেছনে আর কেউ না, ওই জানোয়ার হিউয়ের হাত আছে। ওদিকে তাইশিক যখন সোমিকে নসিহত করতে গেল যে চুরি করা খারাপ, তখন সোমি উল্টো আরও একটা জিনিস চুরি করে দৌড় দিল। বেচারা তাইশিককে দোকানের বৃদ্ধ মালিকের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হলো। সোমি তার সেই MP3 প্লেয়ারটা ফেরত চাইলো আর তাইশিকের চোখে চোখ রেখে নিজের সবটুকু ঘৃণা উগরে দিল। কিন্তু সোমি যখন বাসায় ফিরল, তখন তার চোখের সামনে নেমে এলো সাক্ষাৎ যমদূত। সে দেখল জংশুক তার মাকে অমানসিকভাবে নির্যাতন করছে। হিউ যন্ত্রণায় ছটফট করছিল, কারণ ওই নরপশু জংশুক হেয়ার ড্রায়ার দিয়ে হিউয়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। ড্রাগের ব্যাগটা কোথায় আছে তা বের করার জন্য সে হিউকে পিষে মারছিল। যন্ত্রণার চোটে হিউ শেষমেশ মুখ খুলল, বলল ব্যাগটা সেই ক্যামেরার ব্যাগের ভেতরে আছে, যেটা সে তার পাশের ফ্ল্যাটের তাইশিকের কাছে বন্ধক রেখেছে। এই খবর পাওয়া মাত্রই জংশুক, হিউ আর সোমি মা মেয়েকে দুজনকেই তুলে নিয়ে গাড়িতে করে হাওয়া হয়ে গেল। ওদিকে তাইশিক যখন বাসায় ফিরে দেখলো তার ফ্ল্যাটের গেট ভাঙা, তার বুকটা ধক করে উঠল। রুমে ঢুকতেই গগন আর তার সাঙ্গপাঙ্গরা ধারালো ছুরি উঁচিয়ে তাকে ঘিরে ধরলো। তারা ওই ক্যামেরার ব্যাগটা চায়, কিন্তু তারা কি জানতো তারা কার সামনে দাঁড়িয়ে আছে? তাইশিক তো আর সাধারণ কোনো দোকানদার না, সে একাই 100। চোখের পলকে সে গগনকে ধরাশায়ী করে ফেললো। এমনকি কুখ্যাত সেই গ্যাংস্টার বীরকেও সে এক ঘুষিতে অজ্ঞান করে নর্দমায় ফেলে দিল। গগন বুঝতে পারলো এই লোকটা কোনো সাধারণ মানুষ নয়, এ তো আস্ত এক যমদূত। সে তড়িঘড়ি করে জংশুকে ফোন করলো। জংশুক পরিস্থিতি সামলাতে তার দলের সবচেয়ে বড় জল্লাদ রোয়ানকে পাঠালো। রোয়ান রুমে ঢুকে দেখলো যে বীরকে সবাই বাঘের মতো ভয় পায়, সে কুকুরের মতো মাটিতে পড়ে আছে। রোয়ান তখন ফোনে তাইশিককে হুমকি দিল, ওই ক্যামেরাটা দে, নয়তো তোর প্রতিবেশী সেই বাচ্চা মেয়েটা আর তার মায়ের কপালে আজ অকাল মৃত্যু লেখা আছে। ফোনের ওপাশ থেকে ছোট্ট সমীর কলিজা ফাটানো আর্তনাদ শুনে তাইশিকের শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। সমীকে বাঁচাতে সে বাধ্য হয়ে ক্যামেরাটা তাদের হাতে তুলে দিল। কিন্তু গেমটা এখন যেই লেভেলে চলে গেছে, আপনার চিন্তা ভাবনা আর স্থির থাকবে না। এক মুহূর্ত দেরি না করে রোয়ান সোজাসুজি বীরকে গুলি করে খতম করে দিল। বীর তো স্পট ডেড, আর তাইশিককে একটা চোর পুলিশ খেলার ফোন ধরিয়ে দিয়ে তারা গাড়ি নিয়ে বাতাসের বেগে পালালো। তাদের চালটা বুঝতে পারছেন, তাইশিককে একটা বলির পাঠা বানিয়ে তারা এখন বড় বস ওহর সাম্রাজ্য দখল করতে চায়। তাইশিক ওই ফোনটা হাতে নিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলো গাড়িটার পেছনে, কিন্তু ততক্ষণে ওই জমদূতেরা চোখের আড়ালে চলে গেছে। সোমি আর তার মাকে উদ্ধার করা তো দূর, তাইশিকের চোখে মুখে এখন যে আগুনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, সেটা দেখলে যে কেউ ভয়ে মূর্ছা যাবে। যে মানুষটা এতদিন নিজেকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল, সেই ভয়ঙ্কর রূপটা এখন জ্যান্ত হয়ে জেগে উঠেছে। পরিস্থিতি এখন এতটাই ঘোলাটে যে গাড়িতে বসে জংশুক আর রোয়ান রীতিমতো ঘামছে। ওই সাধারণ দোকানদারটার চোখে ভয়ের লেশ মাত্র নেই, যা দেখে রোয়ানের মতো জল্লাদের ভেতরেও থরথর করে কাঁপছে। ওদিকে তাইশিক যখন দেখলো পুলিশ তাকে ইয়ার্কি ভেবে পাত্তা দিচ্ছে না, সে বুঝে গেল আইন দিয়ে এই জানোয়ারদের সাইজ করা যাবে না, এখন তাকে একাই জমদূত সেজে নামতে হবে। ঠিক তখনই জংশুকের সেই শয়তানি ফোন, সোমি আর হিউকে জ্যান্ত ফেরত চাস? তাহলে এই ড্রাগের চালানটা তোকে সময় মতো পৌঁছে দিতে হবে। তাইশিকের কাছে সোমির জীবনের মূল্য তখন 7 রাজার ধনের চেয়েও বেশি। শুরু হলো এক মরণজয়ী মিশন। জংশুক আর ম্যানসুক দূর থেকে তার উপর নজর রাখছে আর রিমোট কন্ট্রোল রোবটের মতো খাটাচ্ছে। সাবওয়ে স্টেশনের লকার থেকে শুরু করে ড্যাশবোর্ডের সবকিছু সামলে তাইশিক অবশেষে সেই প্যাকেটটা হাতে পেল। ফোনের ওপাশ থেকে নির্দেশ এলো সোজা সিউলের সেই গলফ ক্লাবে যা, যেখানে বস ওহে বসে আছে। আর এখানেই টুইস্টের শেষ না, ম্যানসুক আর জংশুক আসলে এক ঢিলে 2 পাখি মারার ছক করেছে। তারা একদিকে তাইশিককে নিয়ে ড্রাগ ডেলিভারি করাচ্ছে, আবার ওইদিকে গোপনে পুলিশকেও খবর দিয়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো বস ওহোকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে পুরো সিন্ডিকেটের গদিতে বসা। অর্থাৎ তাইশিক এখন স্রেফ একটা বলির পাঠা। কিন্তু আমাদের হিরো কি অত কাঁচা? সে গলফ ক্লাবে ঢোকার আগে নিজের জুতার ভেতরে একটা বিষাক্ত ছোট ছুরি লুকিয়ে নিল, ঠিক যেন কোনো অভিজ্ঞ খুনি তার শিকার করার প্রস্তুতি নিচ্ছে। ভেতরে ঢুকে তাইশিক যখন পরিষ্কার কোরিয়ান ভাষায় গর্জে উঠল, সোমি আর হিউকে ফিরিয়ে দাও, আমি মাল নিয়ে এসেছি, তখন বস ওহর চোয়াল ঝুলে গেল। ঠিক সেই মুহূর্তে ম্যানসুকের ফোন এলো বস ওহর কাছে। সে দাঁত বের করে হাসতে হাসতে শোনালো সেই চরম দুঃসংবাদ, আজ থেকে তোর দিন শেষ বুড়ো, পুলিশ আসছে, তোর পুরো সাম্রাজ্য এখন আমার। ফোনটা রাখতেই বস ওহর মাথায় আকাশ ভেঙে পড়লো। সে বুঝতে পারলো সে বিশাল এক ফাঁদে পা দিয়েছে। রাগে ক্ষোভে ড্রাগের প্যাকেটটা তাইশিকের মুখের ওপর ছুঁড়ে মেরে সে যখন পালাচ্ছে, তখন তার অনুচরদের আদেশ দিল এই ব্যাটার রুহু কবজ কইরা দে। মানে বুঝতে পারছেন ভাইবটা কি? সিউলের সেই গল্ফ ক্লাব এখন আর বিলাসিতার জায়গা নেই, ওটা হয়ে গেছে একটা জ্যান্ত কসাইখানা।
জেলখানা। বস ওহো পালাচ্ছে কুকুরের মতো লেজ গুটিয়ে, আর পুলিশ ধেয়ে আসছে গেটের দিকে। কিন্তু আমাদের তাইশিক, তার ভেতরে 3 বছর ধরে যে বারুদ জমেছিল সেটা এক আগ্নেয়গিরির মতো ফাটতে শুরু করেছে। যে লোকটা সামান্য একটা ভাঙা দোকানের মালিক সেজেছিল, সে যে আসলে কতটা ভয়ঙ্কর আর কত বড় জমদূত তা আজ তার চোখের রক্তিম চাহনিতেই পরিষ্কার হয়ে গেছে। পরিস্থিতি এখন আর শুধু মারপিটে সীমাবদ্ধ নেই, এটা হয়ে গেছে একটা কলিজা ফাটানোর ট্র্যাজেডি। তাইশিককে যখন ওপরের পার্কিং লট থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভাগ্যের জোরে সে বেঁচে গেল ঠিকই, কিন্তু নিচে নেমেই সে যা দেখলো তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বস ওহর গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে এলো হিউয়ের নিথর দেহ। কিন্তু ভাইরে ভাই, জানোয়ারগুলো শুধু মেরেই ক্ষান্ত হয়নি, হিউয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কেটে কুটে নিয়ে গেছে। এই বিভৎস দৃশ্য দেখে তাইশিকের বুকের ভেতর যে হাহাকার আর প্রতিশোধের নেশা জন্ম নিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক সেই মুহূর্তে পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেললো তাদেরকে। তাইশিক বুঝতে পারলো তাকে এখন বলির পাঠা বানানো হচ্ছে। পুলিশ তাকে সাধারণ গ্যাংস্টার মনে করে সোজা হাজতে পুরে দিল, আর ওই শয়তান বস ওহো সেই সুযোগে চম্পট দিল। থানার ভেতরে তার আসল গর্জন বেরিয়ে আসলো আর আসল পরিচয় বেরিয়ে আসলো। থানায় শুরু হলো তাইশিকের কুষ্টি বের করার মিশন। ডিটেকটিভ কিম আর তার টিম যখন তার ফাইল চেক করতে গেল, তখন তারা তো আকাশ থেকে পড়লো। ফাইল সব লক করা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটা গোপন রাখা হয়েছে। সে না কোনো নেশাখোর, না কোনো মাদক সম্রাট, তাহলে কেই লোকটা? হিউয়ের বাসায় তল্লাশি চালিয়ে তারা যখন সেই বন্দিকি দোকানের রিসিট পেল, তখন কিম বুঝতে পারলো এই সাধারণ দোকানদারের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। থানার ওই অন্ধকার ঘরে তাইশিক একা বসেছিল, তার হাতের মুঠোয় সমীর সেই প্রিয় ইউগিও কার্ডটার দিকে তাকাতেই সমীর ওই নিষ্পাপ মুখটা যেন তার চোখের সামনে ভেসে উঠল। কার্ডে লেখা ছিল ডার্ক নাইট, অন্ধকার জগতের সেই যোদ্ধা যে কোনো দেওয়াল ভেঙে বেরিয়ে আসতে পারে। ব্যাস ওই এক মুহূর্তেই তাইশিকের ভেতরের ঘুমন্ত বাঘটা জেগে উঠল। চোখের পলকে সে জেরা করতে আসা পুলিশ অফিসারদের ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, আর থানার ভেতরেই শুরু হলো এক রক্তক্ষয়ী তাণ্ডব। পুলিশের নাক মুখ ফাটিয়ে তাদের মাথার খুলি নাড়িয়ে দিয়ে তাইশিক সেখান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে এলো। সিসিটিভি ফুটেজে তাইশিকের ওই অতিমানবীয় লড়াই দেখে ডিটেকটিভ কিম পুরাই টাসকি খেয়ে গেল। সে নিশ্চিত হয়ে গেল এই লোক সাধারণ কেউ না, এ যেন সাক্ষাৎ মৃত্যু। যখন আইটি স্টাফের রিপোর্টে বেরিয়ে এলো যে তাইশিক আসলে একজন সাবেক স্পেশাল সিক্রেট এজেন্ট, তখন কিমের কপালের চিন্তার ভাঁজ পড়ল। সে সাথে সাথেই সিআই এর কাছে ইমেল পাঠালো এই ভয়ঙ্কর জানোয়ারটার আসল পরিচয় জানার জন্য। অন্যদিকে সমীর মায়ের সেই লুচ্চা বয়ফ্রেন্ড নামসিক, যে কিনা এই সব কিছুর কলকাঠি নেড়েছিল, তার কপাল এবার পুড়ল। দোকান থেকে খাবার কিনে ফেরার পথে এক ভিনদেশি বুড়ি তাকে গাড়ির নাম্বার পড়ার বাহানা দিয়ে থামালো, আর অমনি ম্যানসুকের লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেললো। ওই বুড়িটাও যে শয়তানদের গ্যাংয়ের সদস্য সেটা নামসিকের মতো বলদ বুঝতেও পারেনি। নামসিককে কুকুরের মতো টেনে নিয়ে যাওয়া হলো জাংশুকের আস্তানায়, আর ওদিকে আমাদের ছোট্ট সমীকে ওই শয়তান বুড়িটা নিয়ে গেল অন্ধকার গুদামে। আর ওই গুদামটা আসলে একটা জ্যান্ত নরক। সেখানে এক ঝাঁক নিষ্পাপ শিশুদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে পাচার করার জন্য। ভাবুন একবার এই জানোয়ারগুলোর কলিজা কতটা শক্ত। পুরোটা শহর এখন একটা জলজ্যান্ত আগ্নেয়গিরি। একদিকে জাংশুক আর ম্যানসুক তাদের আস্তানায় বসে ছক কাটছে, আর অন্যদিকে ডিটেকটিভ কিম হন্যে হয়ে খুঁজছে তাইশিকের আসল পরিচয়। আর আমাদের হিরো তাইশিক, সে এখন এক উন্মুক্ত বাঘের মতো খাঁচা ভেঙে পথে নেমেছে। তার চোখে এখন শুধু সমীর মুখ আর হৃদয়ে প্রতিশোধের দাবানল। আস্তানায় বসে ম্যানসুক আর জাংশুক নামসিককে জেরা করছিল, বল ওই তাইশিক আসলে কে, কেন জমদূতের মতো আমাদের পেছনে লেগেছে? কিন্তু বলদ নামসিক তো কিছুই জানে না। তার উত্তর শুনে বিরক্ত হয়ে ম্যানসুক এক কোপে নামসিককে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল। শুধু তাই নয়, তারা তাদের আসল জল্লাদ রোয়ানকে পাঠালো বস ওহোকে খতম করতে। আর রোয়ান তার সেই বাঁকানো ক্যারামবিট ছুরি দিয়ে বস ওহো আর তার বডিগার্ডদের যেভাবে কচুকাটা করলো, যেন কোনো কসাই গাছের ডালপালা কাটছে। ওহোর মাথার খুলি নাড়িয়ে দিয়ে সে একাই পুরো গ্যাং সাফ করে দিল। এদিকে ডিটেকটিভ কিম তাইশিকের দোকানে তল্লাশি চালাতে গিয়ে যা পেল তাতে তার পিলে চমকে উঠল। সিআইএ থেকে আসা সেই টপ সিক্রেট ফাইলটা যখন খুললো, কিম তো পুরাই টাসকি খেয়ে গেল। তাইশিক কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল দক্ষিণ কোরিয়ার আন্ডার কভার স্পেশাল ইন্টেলিজেন্সের সব থেকে ভয়ঙ্কর এজেন্ট। মানে সেখানে যারা ছিল তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল এই তাইশিক। 1998 থেকে 2006 সাল পর্যন্ত সে একাই এমন সব মিশন শেষ করেছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু 2006 সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার গর্ভবতী স্ত্রীর মৃত্যু তাকে জ্যান্ত মরা বানিয়ে দেয়, আর তারপরে সে দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু এখন সেই ঘুমানো বাঘকে এই ড্রাগ মাফিয়ারা খুঁচিয়ে জাগিয়ে তুলেছে। তাইশিক এখন আর থামার পাত্র নয়, সে রাস্তার ছোট
ছোটখাটো সব গ্যাংস্টারকে ধরে ধরে আছাড় মারছে আর জিজ্ঞাসা করছে জংশুক কোথায়। ওই হাবাগুবা গুন্ডারা তাকে না চিনে হামলা করতে এসেছিল, আর তাইশিক চোখের পলকে তাদের হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দিল। শেষমেশ সে পেল জংশুকের ধুরন্ধর উকিল জোর ভিজিটিং কার্ড। তাইশিক সেই উকিলকে ধরে এমন টর্চার করলো যে উকিল জো ভয়ে একদম প্রস্রাব করে দেওয়ার মতো দশা। সে জানতো এই যমদূতের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, তাই সে গড়গড় করে আস্তানার সব লোকেশন বলে দিল। তাইশিক এখন পৌঁছে গেছে সেই আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে, যেখানে এই পিশাচদের আসল ডেরা। লিফট দিয়ে উপরে উঠতেই তার রক্ত টকবক করে ফুটছে। সে সোজা টয়লেটের ভেতরে ঢুকে গগনকে হাতে নাতে ধরলো। গগনের বডিগার্ডরা যখন তাকে আটকাতে এলো, তাইশিক যেন কাল ভৈরব হয়ে উঠলো। সেকেন্ডের মধ্যে সবার মাথার খুলি উড়িয়ে দিয়ে সে গগনকে কোণঠাসা করলো। গগন ছুরি নিয়ে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু তাইশিক সেই ছুরি কেড়ে নিয়ে সোজা গগনের কাঁধে বসিয়ে দিল। বাঘের মতো গর্জে উঠল তাইশিক, বল জানোয়ার, সোমি কোথায়, সোমি কোথায়? গগনের আর্তনাতে তখন নাইট ক্লাবের দেওয়াল কাঁপছে। গগন যখন যন্ত্রণায় চিৎকার করে বলল, আমি কিচ্ছু জানি না, সবই জানোয়ার জংশুক আর ম্যানসুকের কারসাজি, ঠিক তখনই সেখানে এন্ট্রি নিল সেই পিশাচ খুনি রোয়ান। শুরু হলো এক রক্তক্ষয়ী তাণ্ডব। গুলির গর্জনে পুরো নাইট ক্লাব যেন থরথর করে কাঁপছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা তপ্ত গুলি সোজা গিয়ে বিঁধল আমাদের হিরো তাইশিকের পেটে। টকবগে রক্তে ভিজে যাচ্ছে তার গা, কিন্তু তাইশিক কি দমে যাওয়ার পাত্র? একদমই না। যন্ত্রণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাটিতে পড়ে থাকা একটা কুড়াল কুড়িয়ে নিয়ে সে রোয়ানের কপালে বসিয়ে দিল এক মারাত্মক কোপ। রোয়ান তখন যন্ত্রণায় ছটফট করতে করতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। জংশুক আর ম্যানসুক দূর থেকে দৃশ্য দেখে যখন বুঝলো পুলিশ আসছে, তারা তড়িঘড়ি সেখানে রোয়ানকে নিয়ে সেখান থেকে চম্পট দিল। রক্তাক্ত অবস্থায় পেটে গুলি নিয়ে তাইশিক কোনো মতে বাইরে এলো, কিন্তু ওই শয়তানেরা ততক্ষণ গাড়িতে করে পালিয়ে গিয়েছে। পেটে গুলি নিয়ে তাইশিক যখন পশুর মতো জান নিয়ে ছুটছে, সে ভালো করেই জানে হাসপাতালে যাওয়া মানেই পুলিশের খাঁচায় বন্দী হওয়া, তাই নিজের জীবন বাজি রেখে সে একদম গাড়ি ছিনতাই করে পালিয়ে গেল। ওদিকে পুলিশ স্টেশন তখন এনআইএস বা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসকে যা শোনালো তাতে সবার পিলে চমকে গেল। পুরো স্টেশনে তখন পিনপতন নীরবতা। তাইশিক কোনো সাধারণ দোকানদার নয়, সে ছিল তাদের স্পেশাল ডিস্ট্রাকশন ডিভিশনের সেরা এজেন্ট, এক জ্যান্ত জমদূত। তার জীবনটা তছনছ হয়ে গিয়েছিল সেই অভিশপ্ত মিশনে, যখন উত্তর কোরিয়ার গোপন ডকুমেন্ট চুরির প্রতিশোধ নিতে শত্রুরা তার গর্ভবতী স্ত্রীকে ট্রাক চাপা দিয়ে তিলে তিলে মেরে ফেলেছিল। ওই ভয়াবহ মিশনে তাইশিকের বুক ফুরে একটা গুলি ঢুকেছিল, কিন্তু যমরাজকে টেক্কা দিয়ে সে বেঁচে ফিরে এসেছিল। এই মর্মান্তিক কাহিনী শুনে ডিটেকটিভ কিম আর তার টিম একদম পাথর হয়ে গেল। তারা বুঝতে পারলো তারা যে লোকটার পিছনে ছুটছে সে আসলে কোনো অপরাধী না, সে একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরি। তাইশিক এখন সব নিয়ম ভেঙে তার পুরনো বন্ধু মুনের ডেরায় আশ্রয় নিয়েছে। মুন নিজেও একজন ঝানু প্রাক্তন এজেন্ট, আর এই দৃশ্যটা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মুন কোনো অ্যানেস্থিসিয়া ছাড়াই তাইশিকের পেটের ভেতর থেকে সেই ভয়ঙ্কর গুলিটা খুঁচিয়ে বের করতে লাগলো। তাইশিক যন্ত্রণায় দাঁত কিরমির করছিল, কিন্তু তার মনের ভেতরে তখন সমীর সেই নিষ্পাপ মুখটা ভাসছিল। অজ্ঞান অবস্থায় তাইশিকের চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠছিল তার জীবনের সেই সুখের দিনগুলো। সেদিন সে তার স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিল। দুজনেই জানতে পেরেছিল তারা বাবা মা হতে চলেছে। খুশিতে তাইশিক অনাগত সন্তানের জন্য একজোড়া ছোট্ট জুতো আর কিছু জামা কাপড় কিনেছিল, কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলো যে তার জীবনের শেষ হাসি হবে তা সে তখনও জানতো না। ফোনের ওপাশ থেকে আসা সেই রহস্যময় শত্রুর হুমকি আর তারপরই সেই নরকীয় বিস্ফোরণ, সবকিছু তাইশিকের মনের আয়নায় রক্তমাখা হয়ে ধরা দিচ্ছিল। সেই অভিশপ্ত দিনে উত্তর কোরিয়ার ওই জানোয়ার এজেন্টরা শুধু যে ডকুমেন্ট চুরি করেছিল তাই নয়, তারা তাইশিকের চোখের সামনে তার কলিজার টুকরা স্ত্রী আর তার অনাগত সন্তানকে ট্রাক দুর্ঘটনার মাধ্যমে মেরে ফেলেছিল। ওই ঘটনাতেই তাইশিকের বুক ফুরে গুলি ঢুকেছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল শুধু প্রতিশোধের নেশায়। সেই থেকেই সে নিজেকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছিল এক নিঃসঙ্গ জীবন কাটানোর জন্য। কিন্তু আজ সেই ড্রাগ মাফিয়াগুলো সমীর দিকে হাত দিয়ে সেই মৃত জমদূতকে আবার টেনে বের করে এনেছে। তারপর সিন পরিবর্তিত হয় আর আমরা মুনকে দেখতে পাই। সে যখন অপারেশন শেষ করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, তোর এই দশা কে করলো রে তাইশিক? তাইশিক তখনও পাথরের মতো চুপচাপ, কিন্তু ভেতরের আগ্নেয়গিরিটা আর চেপে রাখতে পারলো না সে। মুনের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় শুধু বলল, ভাই আমাকে একটা পিস্তল দে। মুন তো শুনে পুরাই আকাশ থেকে পড়লো। 3 বছর পর বন্ধু ফিরেছে, তাও আবার সেই পুরনো মরণ খেলা নামার জন্য। মুন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, বাদ দে না তাইশিক, এই প্রতিশোধ নিয়ে কি হবে? কিন্তু তাইশিক তখন জেদ ধরে বসে আছে। সে শুধু প্রতিশোধের জন্য লড়ছে না ভাই, সে লড়ছে একটা নিষ্পাপ প্রাণের জন্য। সে মুনকে পরিষ্কার জানিয়ে দিল, এটা শুধু আমার লড়াই না, এটা সমীকে বাঁচানোর লড়াই। যখন মুন বুঝলো একটা ছোট্ট বাচ্চার জীবনে জানোয়ারদের হাতে, সে আর দেরি করলো না, নিজের জান বাজি রেখে তাইশিকের জন্য হাড় কাঁপানো সব অস্ত্র জোগাড় করে দিল। মাগরিবের আজানের
সাথে সাথেই তাইশিক যেন এক নতুন মানুষের রূপান্তর হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেই জঙ্গল মার্কা লম্বা চুলগুলো একদম কেটে সাফ করে ফেললো সে। চিরুনি দিয়ে চুল আঁচড়ে যখন সে আয়নায় তাকালো তখন সেখানে আর কোনো সাধারণ দোকানদার নেই, সেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের সব থেকে দুর্ধর্ষ কিলিং মেশিন। বন্দুকটা চেক করে পকেটে যখন অতিরিক্ত বুলেটগুলো ভরছিল ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। আমরা দেখতে পাই ডিটেকটিভ কিমকে। কিম তাইশিককে একটা অফার দিল, তাইশিক তুমি যদি সোমিকে জ্যান্ত উদ্ধার করতে পারো তবে কি স্যারেন্ডার করবে? তাইশিক এক কথায় রাজি, কারণ তার কাছে নিজের স্বাধীনতার চেয়ে সোমির জীবনের দাম অনেক বেশি। কিম তখন সিসিটিভি ফুটেজের খবর দিল যে সোমিকে গাসান এলাকায় দেখা গেছে। বিনিময়ে তাইশিক পুলিশের কাছে ওই দুই পিশাচ ভাই ম্যানসুক আর জংসুকের আসল চেহারা ফাঁস করে দিল। এরা শুধু ড্রাগ বেচে না ভাই, এরা আস্ত একটা মানুষের অঙ্গ পাচারকারী সিন্ডিকেট। খবর পেয়ে পুলিশ ঝড়ের গতিতে নামলো ওই জানোয়ারদের ধরতে। ওদিকে জংসুকের ডেরায় তখন সাক্ষাৎ নরক নেমে এসেছে। ওই ডাইনি বুড়িটা একটা ছোট্ট বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল এই বলে যে তাকে ছেড়ে দেওয়া হবে, অথচ আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে তার কিডনি আর চোখ খুলে নেওয়ার জন্য। যাওয়ার সময় সোমি তার সেই প্রিয় নেল পালিশ দিয়ে বাচ্চাটার নখ রাঙিয়ে দিল। আর এই দৃশ্যটা দেখলে আপনারও খুব খারাপ লাগবে। পিচ্চি বাচ্চাটা যখন সোমিকে বিদায় জানাচ্ছিল তখন সেই পাথর হৃদয়ের খনি রোয়ানের মনেও যেন একটু খচখচ করে উঠল। সোমি সাহস করে রোয়ানের কপালে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল, সেই ব্যান্ডেজ যেটা আগে তাইশিক তাকে দিয়েছিল। এই ছোট্ট একটা ছোঁয়ায় রোয়ানের ভেতরের সেই জানোয়ারটা যেন মুহূর্তের জন্যই থমকে গেল। ওদিকে এয়ারপোর্টে চলছে অন্য লেভেলের নাটক। জংসুকদের সার্কিট জাংদু পঙ্গু সেজে হুইল চেয়ারে করে ড্রাগ পাচার করার ধান্দা করছিল। সে ভেবেছিল পুলিশের চোখে ধুলা দেবে, কিন্তু সেই ডিটেকটিভ কিমের চোখ কি আর এত কাঁচা? পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেললো আর ওখানেই তার সব জারি চুরি শেষ হয়ে গেল। আর অন্যদিকে তাইশিক এখন গাসান এলাকায় এক শিকারী বাঘের মতো ওত পেতে আছে। সে একটা খেলনার মেশিনের ওপর নজর রাখছে, যেটা আসলে এই ড্রাগ মাফিয়াদের গোপন লেনদেনের পয়েন্ট। একদিকে ডিটেকটিভ কিম জংসুকদের পুরো নেটওয়ার্ক তছনছ করে দিচ্ছে, অন্যদিকে তাইশিক একাই এগোচ্ছে সেই জ্যান্ত মৃত্যুপুরীর দিকে। সে জানে সোমি এই নরকের কোনো এক কোণেই বন্দী আছে। ওদিকে পুলিশ স্টেশনে জাংদু যখন মুখ খুলল তখন ডিটেকটিভ কিম আর তার টিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। জাংদু স্বীকার করলে এই পিশাচরা কিভাবে ছোট ছোট শিশুদের ড্রাগের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে, আর কাজ শেষ হলে তাদের শরীর থেকে কলিজা কিডনি আর চোখ বের করে নিয়ে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। তাইশিকের দেওয়া প্রতিটি তথ্য যে কতটা হাড় কাঁপানো সত্য ছিল তা এখন পুলিশের কাছে জলের মতো পরিষ্কার। তাইশিক সারা রাত নজর রাখার পর অবশেষে সেই ড্রাগ সিন্ডিকেটের গোপন আস্তানায় হদিশ পেয়ে গেল। শুরু হলো এক শ্বাসরুদ্ধকর চেজ। পুলিশের ব্যারিকেড ভেঙে সব বাধা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তাইশিক অবশেষে পৌঁছালো সেই পরিত্যক্ত গোডাউনে। ভেতরে ঢুকেই তার চোখ কপালে উঠে গেল একটা গোপন বেসমেন্ট, যেটা আসলে এক জ্যান্ত নরক। সেখানে শ্রমিক হিসেবে খাটানো হচ্ছে একদল অসহায় শিশুকে। ঠিক সেই মুহূর্তে একটা বাচ্চার বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লো। আর ওই জানোয়ারেরা কি করলো জানেন? তারা বাচ্চাটিকে পাশের ঘরে নিয়ে গেল একদম চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, কারণ সে আর নিজের কাজের উপযোগী নেই। তাইশিক আড়াল থেকে জংসুককে দেখতে পেল। তার সামনে এখন বিশাল এক লড়াই। সে কি আগে জংসুকদের উড়িয়ে দেবে নাকি ওই নিষ্পাপ বাচ্চাটাকে বাঁচাবে? তাইশিকের ভেতরকার সব রাগ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। সে ভেতরে গিয়ে দেখলো মেঝেতে পড়ে আছে সেই জানোয়ার বস ওহর ছিন্ন ভিন্ন দেহ, আর পাশে একটা বাচ্চা মেয়ে যার নখে সোমির মতো হুবহু নেল পলিশ। তাইশিকের বুকটা কেঁপে উঠলো, কিন্তু তার মনে এক ক্ষীণ আশা সোমি হয়তো এখনো বেঁচে আছে। সে এক মুহূর্ত দেরি না করে ওই পিশাচ জল্লাদটাকে গুলিতে ঝাঁঝরা করে দিল। ততক্ষণে পুরো কারখানায় হুলুস্থুল পড়ে গেছে। তাইশিক সোজা গিয়ে জংসুককে ধরলো। জংসুকের অবস্থা তখন নাজেহাল। তাইশিক তার ফোনটা কেড়ে নিয়ে সরাসরি ম্যানসুককে কল করলো। ম্যানসুক তখন বন্দরে ড্রাগ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। ফোনের ওপাশ থেকে নিজের ভাইয়ের আর্তনাদ শুনে ম্যানসুক রাগে ফুঁসছে। তাইশিক ঠান্ডা গলায় শুধু বলল, তোর ভাইকে তো নরকে পাঠালাম, এবার তোর পালা। এরপর তাইশিক যে চালটা দিল তা দেখে আপনি টাসকি খেয়ে যাবেন। সে এলপিজি সিলিন্ডার আর ড্রাগের মজুদ দিয়ে একটা বিশাল টাইম বোমা তৈরি করলো। জংসুককে চেয়ারে বেঁধে রেখে সে বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে এক বিশাল বিস্ফোরণ, কেঁপে উঠলো পুরো এলাকা। কারখানা দাউ দাউ করে জ্বলছে। ভেতর থেকে কোনো রকমে বেঁচে যাওয়া শিশুদের তাইশিক ফোন ধরিয়ে দিয়ে বলল, পুলিশকে কল করো। ওদিকে অ্যাম্বুলেন্সে করে রোয়ান সোমিকে নিয়ে যাচ্ছিল। ম্যানসুকের নির্দেশ ছিল সোমিকে ওখানেই শেষ করে দিতে, কিন্তু সোমির সেই ছোট্ট ব্যান্ডেজ আর তার নিষ্পাপ মুখটা রোয়ানের পাষাণ মনটাকে গলিয়ে দিয়েছে। সে আর ওই পিশাচের কাজটা করতে পারলো না। সে সোমিকে একপাশে সরিয়ে রাখলো। সবশেষে তাইশিক পৌঁছালো ম্যানসুকের আসল আস্তানায়। ম্যানসুক তখন এক অদ্ভুত নিষ্ঠুর হাসি নিয়ে তাইশিকের সামনে এসে দাঁড়ালো। সে জানে আজকেও একজন শেষ হবেই, আর এইবার শুরু হবে সেই ঐতিহাসিক নাইট ফাইট আর অ্যাকশনের মহাপ্রলয়।
ম্যানসুক যখন টেবিলের ওপর একজোড়া কাচের জারে রাখা চোখের উপর নজর রাখলো আর অট্ট হাসি দিয়ে বলল, এগুলো তোর আদরের সমীর চোখ। ঠিক সেই মুহূর্তে তাইশিকের ভেতরের ঘুমন্ত দানবটা যেন আরও এক ধাপ বেড়ে গেল। তার চোখের মনি তখন আগুনের গোলক। সে আর কোনো আইন কানুন বা বিচার বিবেচনার ধার ধারলো না। চোখের পলকে সে ম্যানসুকের সব পিশাচ গুন্ডাকে যমরাজার দরবারে পাঠিয়ে দিল। ম্যানসুক যখন দেখলো অবস্থা বেগতিক, সে তখন বুলেট প্রুফ গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিন্তু তাইশিক তো সাধারণ কোনো এজেন্ট নয়, সে একাই 100 নিখুঁত নিশানায় সে গাড়ির 4টা চাকাই পাঞ্চার করে দিল। ম্যানসুক তখন গাড়ির ভেতর বসে শয়তানের মতো হাসছিল আর বলছিল, এটা বুলেট প্রুফ গ্লাস, তোর বাপের সাধ্য নেই আমাকে ছোঁয়ার। কিন্তু তাইশিক জানতো বিজ্ঞানের সেই অমোঘ নিয়ম, একই জায়গায় বারবার আঘাত করলে সে জানোয়ার ম্যানসুকের কপাল বরাবর কাচের এক বিন্দুতে বারবার গুলি করলো আর শেষমেশ গ্লাস চুরমার করে ওই পিশাচটাকে নরকে পাঠিয়ে দিল। সব শেষ, কিন্তু সমি কি বেঁচে আছে? সবই খতম। ম্যানসুক মারা গেছে, কিন্তু তাইশিকের মনের পৃথিবীটা তখন এক ধুধু মরুভূমি। সে ভেবেছিল সমি চিরতরে হারিয়ে গেল, আর সেই শোকে সে নিজেও নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিল। বন্দুকটা যখন নিজের মাথায় ঠেকালো, ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে পেছন থেকে ডাক এলো, আঙ্কেল তাইশিক। সে তো নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না। সামনে দাঁড়িয়ে তার কলিজার টুকরা সমি জানালো সেই জল্লাদ রোয়ানি আসলে তাকে বাঁচিয়েছে। ওই জারে রাখা চোখগুলো সমির না, ওগুলো ছিল অন্য কারো। রোয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমিকে রক্ষা করেছিল। আর তাইশিকের মনে তখন এক বিশাল আক্ষেপ আর হাহাকার। সে এমন একজন মানুষকে মেরে ফেলেছে যে আসলে ছিল সমির প্রাণদাতা। হ্যাঁ, শেষে ম্যানসুকের মৃত্যুটা তো হলো, কিন্তু তার আগে মাঝখানে সে রোয়ানের সাথেও ফাইট করেছিল, তাকে শেষ করে দিয়েছিল। তবে কিছু করার নেই, গল্পের শেষটা ছিল বুক ফাটা আবেগে ঠাসা। পুলিশের সাথে করা সেই আগের চুক্তি অনুযায়ী তাইশিক নিজেকে সঁপে দিল, কিন্তু যাওয়ার আগে তার শেষ একটা ইচ্ছা ছিল সমির জন্য কিছু উপহার কেনা। সেই পুরনো দয়ালু দাদুর দোকান থেকে সেই সমির জন্য এক গাদা স্টেশনারি খাতা আর সুন্দর একটা স্কুল ব্যাগ কিনলো। সমিকে শক্ত করে জড়িয়ে ধরে তাইশিক যখন বিদায় নিচ্ছিল, তখন তার পাথরের মতো কঠিন চোখেও নোনা জলের ধারা চলে আসলো। সে সমির কানে কান দিয়ে বলল, সমি, এবার থেকে তোমাকে একাই লড়তে হবে, অনেক শক্ত হতে হবে। বাবার মতো মমতায় সমিকে শেষবারের মতো আদর করে তাইশিক যখন পুলিশের গাড়িতে গিয়ে বসলো, তখন আমাদের সবার বুকটা হু হু করে উঠল। মেয়েটার কে আছে এখন? আর মেয়েটার জীবনে যেন কেউ নেই। তার মা, সেও তো চলে গেছে। যে নাকি বলা যায় তার মায়ের দায়িত্ব পালন করেনি, সেও মারা গেছে। তার বাবাকে, সেটাও সে জানে না। বাবার মতো একটা মানুষ পেয়েছিল, তাকেও শেষমেশ হারাতে হচ্ছে। যে মানুষটা নিজের সবটুকু দিয়ে নিষ্পাপ মেয়েটাকে আগলে রাখলো, সে আজ আইনের খাতায় অপরাধী হয়ে খাঁচায় বন্দী হচ্ছে। আর এভাবে শেষ হলো আজকের কোরিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে সেরা মাস্টারপিস অ্যাকশন ইমোশনাল মুভি দ্য ম্যান ফ্রম নাও হোয়ার। এমন এক মুভি, এমন এক ক্যারেক্টার সচরাচর দেখা যায় না। তো কেমন লাগলো আজকের এই হাড় কাঁপানো আর কলিজা ফাটানো এক্সপ্লেনেশন কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে লাইক বাটনটা আর সাবস্ক্রাইব বাটনটা আপনার হাতের টোকার জন্য কিন্তু অপেক্ষায় আছে। দেখা হবে নতুন কোনো ধামাকাদার মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলে আশা করি রেগুলার হতে পারবো, তো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।